নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। সময়টা মোটেই কিন্তু ভালো যাচ্ছে না। যারা নিজেদেরকে একসময় ভেবেছিলেন যে রাজনীতির জগতে সব থেকে চালাকির কাজ করেছেন, তারা সেই সমস্ত তৃণমূল কংগ্রেস থেকে হঠাৎ করে সাইড নিয়ে নেওয়া বিশেষ কিছু মানুষদের, তাদের সময় একদমই ভালো যাচ্ছে না। আর আজকের প্রতিবেদনে আপনারা জলজ্যান্তভাবে সেই উদাহরণ দেখতে পাবেন। আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ নিয়ে নিজের হারিয়ে যাওয়া রাজনীতিকে ফিরে পেয়েছিলেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন গদ্দারি করলেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারপরে কি অবস্থা হয়েছে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের। আবার একটি পঞ্চায়েত হাতছাড়া হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের, এবং এই পঞ্চায়েতটি একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উলুবেড়িয়া বিধানসভার। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন কালকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে প্রেস কনফারেন্স করছিলেন, ঠিক সেই সময় তিনি যে কথাটি বললেন, তারপরেই এই দৃশ্য দেখা গেল উলুবেড়িয়া থেকে। আমি দেখাবো আপনাদেরকে এই ঘটনা, নিয়ে যাব দিল্লিতে, কারণ দিল্লিতে এনসিপিআই যে সমস্ত সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে তথাকথিতভাবে কোট আনকোট ভাবে ছুরি মারার পরে গিয়েছিলেন, সেই সাংসদদের এখন এই পশ্চিমবঙ্গে কি ধরনের ট্রোলিং চলছে আপনারা দেখতে পাবেন আজকের এই এপিসোডে। গতকাল সাংসদরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও পোস্ট করেছেন, আর এই ভিডিও পোস্ট করার পরেই আজকে পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর শিকার হচ্ছে প্রত্যেকটি এনসিপিআই মহিলা সাংসদ, এবং তাদের আগামী দিনে যে রাজনৈতিক দোকান বন্ধ হতে চলেছে তারও গতকাল একটি উদাহরণ পাওয়া গেল। কি সেই উদাহরণ আমি দেখাবো আজকের এই এপিসোডে। আপনাদেরকে নিয়ে চলে যাব একেবারে কলকাতার রাজপথে, কারণ ওই যে 26,000 চাকরি প্রার্থীদের চাকরি হারিয়ে গিয়েছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগোড়ায় তুলে তার সরকারকে ফেলে দেওয়ার শপথ নিয়েছিল এবং গেরুয়া আবির মেখেছিল, তাদেরকেই গতকাল কলকাতা পুলিশ আবার চ্যাংদোলা করে নিয়ে চলে গেল। কিন্তু এবারে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নয়, এবারে কিন্তু পুলিশটা শুভেন্দু অধিকারীর। আর এই ঘটনার পরেই কি বলছেন সেই চাকরি প্রার্থীরা, সেই ঘটনা আমি আজকে আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। নিয়ে যাব আপনাদেরকে কানলাতে, সেখানে এক বিজেপি বিধায়কের নাকি 50 লক্ষ টাকা তোলাবাজি চাই। যদি 50 লক্ষ টাকা না পাওয়া যায় তাহলে মহিলাকে তার ফ্ল্যাটে থাকতে দেবেন না, এমনটাই অভিযোগ উঠছে সেখান থেকে। এবং সেখানে দেখা গেল যে মহিলা বলছেন যে তার ফ্ল্যাটে তালা মেরে দেওয়া হয়েছে। এই সকল কিছু বিষয় নিয়ে সাজানো আজকের এই এপিসোড। নিশ্চিতভাবে আপনারা অনেক কিছু আজকের এই এপিসোড থেকে জানতে পারবেন, কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে যোগদান করে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন আপনাদেরকে প্রথমে ঋত দাদার কাছে নিয়ে যাই, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বিখ্যাত একটি চাটার ভিডিও প্রকাশ করেছিলেন, এবং সেই চাটার ভিডিওতে আমরা জানতে পেরেছিলাম যে এই আজকের দিনের বিরোধী দলনেতা কি ধরনের চাটতে ভালোবাসেন। আর এই ভিডিওটি আমি কিন্তু বানিয়ে টানিয়ে আপনাদেরকে বলছি না, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে, নিশ্চয়ই আপনাদের স্ক্রিনের কোণে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও। আর এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটি প্রকাশ হওয়ার পরেই সিপিএম দল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিতরিত করা হয়, কিন্তু তৃণমূল কংগ্রেস তো সেই সময় একেবারে নিজেদেরকে রাজার সিংহাসনে মনে করছিলেন। তাই এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে বাতিল করে দিয়েছিল সিপিএম, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তুলে এনে রাজ্যসভার সাংসদ বানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ব্যাস, আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতাতে নেই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে সাপের 5 পা দেখলেন, এবং তিনি তৃণমূল কংগ্রেসেরই পিঠে ছুরি মারার চেষ্টা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারার চেষ্টা করে নিজেকেই তৃণমূল কংগ্রেসের সর্বেসর্বা প্রমাণ করার চেষ্টা করলেন, হয়ে গেলেন বিরোধী দলনেতা। এবং এমন একজন বিরোধী দলনেতা, যে বিরোধী দলনেতা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক যে ইস্যু রয়েছে মানুষের, সেই ইস্যু নিয়ে বিধানসভায় কখনো গলাবাজি করেননি। উল্টো দিকে তিনি 10 জনের টিম নিয়ে গতকাল চলে গেলেন নবান্নতে, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফিশ ফ্রাই খেয়ে বৈঠক করলেন। আমি শোনাবো সেই বৈঠক থেকে বেরিয়ে আসার পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছুটা অংশ, যে বক্তব্যতে তিনি উদাহরণ দিয়েছেন যে আগামী দিনে তারা কিন্তু রাস্তায় লক্ষ লক্ষ লোক নিয়ে নামতে পারেন। দেখুন, যে অনুপ্রবেশকারীদের প্রতি বা অন্য দেশের নাগরিক, তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা হবে হবে আইনানুগ ব্যবস্থা। কিন্তু দেশের নাগরিক, ধর্মের ভিত্তিতে দেশের নাগরিকের মধ্যে ভাগ করা চলবে না। সোনালী খাতুনের মতো ঘটনা, তার স্ত্রী, এই সোনালী খাতুন, তার স্বামী, তার ছেলে, সোনালী খাতুনের মতো ঘটনা যাতে না ঘটে, মাননীয় মুখ্যমন্ত্রী যে দলের মুখ্যমন্ত্রী, সেই দলের সরকার কেন্দ্রে রয়েছে, তা আমরা এটা বলেছি যে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের দেশের রাইটফুল যারা সিটিজেন, ল অ্যাবাইডিং সিটিজেন, আমাদের নাগরিক, আমাদের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার কখনো যেন ধর্মের ভিত্তিতে আঘাতপ্রাপ্ত না হয়। এত বড় ম্যান্ডেট নিয়ে জিতে এসেছেন, এটা নিশ্চিত করার দায়িত্বটা আপনার। আমরা বিষয়গুলো সমস্তটা জানিয়েছি, এখন সমস্তটা আমরা কোর্টে, আমি তো জানলাম আখরুজ্জামান সাহেবও বললেন, আমিও বললাম যে কোর্টে আমরা অ্যাপিল করব, আমরা ইলেকশন কমিশনের কাছে করব। আর রাজ্য সরকার এই ট্রাইব্যুনালের প্রশ্নে, রিজিয়ন ওয়াইজ ট্রাইব্যুনাল যদি না হয়,
আমরা নির্দিষ্টভাবে অপেক্ষা করব। রিজিওনাল ওয়াইজ ট্রাইব্যুনাল না হলে মানুষকে নিয়ে, এই গরিব গুরব মানুষকে নিয়ে, যাদের হয়তো ফর্ম ফিল আপ করবারও সামর্থ্য নেই, আমরা আশা রাখি যে নির্বাচন কমিশন বা এরা আমাদের সময় দেবেন, সময় বাড়াবেন, আমাদের বিধায়করা তারা ভূমিকা পালন করবেন, আমরা পার্টির পক্ষ থেকে ক্যাম্প করব। কিন্তু এই রিজিয়ন ওয়াইজ সেন্টার না হলে এই মানুষকে নিয়ে পথে নামা ছাড়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আর অন্য কোনো রাস্তা থাকবে না। দেখুন, মানুষ বলছে এই ভিডিও, এই প্রেস কনফারেন্স দেখার পরে এনাকে বা এনাদের যে ওই গোষ্ঠী রয়েছে ওই গোষ্ঠীকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, কারণ প্রকৃত বিরোধিতা এই রাজ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূল কংগ্রেস কিংবা আপনারা বলতে পারেন অল ইন্ডিয়া কংগ্রেস অথবা যে বামপন্থী দলগুলো রয়েছে তারা করছে। আর এদের বিরোধিতা নিয়ে সকলেই বুঝে গিয়েছেন যে এদের আসল যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি আগামী দিনে হয়তো 5 বছর কিভাবে নিজেদের সময় কাটাবেন। তাই মাঝে মাঝে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সম্ভবত পারমিশন নিয়ে এই ধরনের কারুকার্য করবেন বা বিরোধিতা মানুষকে তো দেখাতেও হবে, চেয়ারে তো বিরোধী দলনেতার তকমাটা রয়েছে, সেই জন্য এই ধরনের প্রেস কনফারেন্স করছেন। কিন্তু এই প্রেস কনফারেন্স থেকে এক অবাক করা কথা বললেন ঋতব্রত বাবু, যেখানে তিনি বললেন আগামী দিনে তিনি অনেক মানুষ নিয়ে রাস্তায় নামতে পারেন বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে। এই কথাটা শোনার পরেই সোশ্যাল মিডিয়াতে ট্রোলের বন্যা হয়ে গেল। এত লোক এনারা পাবেন কোথায়, যেখানে 21শে জুলাইয়ের যে সভা সেই সভাতে লোক জড়ো করতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির, সেখানে বীরভূমের তথাকথিত পুরনো দিনের বাঘ অর্থাৎ অনুব্রত মণ্ডল 30,000 লোক নিয়ে আসবেন বলেছিলেন, অথচ সেখানে অনুব্রত মণ্ডল 30টা লোকও আনতে পারেননি। সেই তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগামী দিনে তিনি রাস্তায় লোক নিয়ে নামবেন। তাহলে কি এই লোক আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর দরবার থেকে তিনি নিয়ে আসবেন বা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে ভাড়া নিয়ে আসবেন, নাকি কোনো এজেন্সির কাছ থেকে এই লোক টাকার বিনিময়ে আনবেন, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। কিন্তু আমাদের কাছে একটি তথ্য রয়েছে যে ঋতব্রত বাবু যতই বলুক যে রাস্তায় লোক নিয়ে নামবেন, তিনি তার নিজের যে উলুবেরিয়া এলাকা রয়েছে সেই উলুবেরিয়া এলাকাতেই এখন বালিশ নেতা নামে পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাদেরকে নিয়ে যাবো এরপরে উলুবেরিয়াতে, সেখানে দেখাবো যে কিভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে গোষ্ঠী এতক্ষণ পর্যন্ত পঞ্চায়েতে সেট আপ করে রেখে দিয়েছিলেন, সেই গোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূল কিন্তু অনাস্থায় ইজিলি ভাবে হারিয়ে দেওয়ার পরে তারা সবুজ আবির খেলে সেলিব্রেশন করেছে এবং সেই সেলিব্রেশন থেকে উঠলো আয় বালিশ চাটা দেখে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা, এই স্লোগান দেখুন। যে বালিশপন্থী তৃণমূল কংগ্রেস নয়, বালিশপন্থী ঋতব্রত, তাদের আজকে একেবারে পরাস্ত করে আজকে নাসিমা বিবি প্রধান নির্বাচিত হলো পুরোপুরিভাবে টিপুদা তার মেম্বারদের সহযোগিতায়। আজকে তেঘড়ি অঞ্চলে নতুন রূপের নতুন সাজে সজ্জিত করার জন্য টিপুদা আগামী দিনে এই রঘুনাথগঞ্জ ব্লকে আরও বিভিন্ন পঞ্চায়েত অলরেডি অনাস্থা হয়েছে, প্রধান অপসারিত হয়েছে। টিপুদা দলের একনিষ্ঠ কর্মী হিসাবে এবং বিগত দিনে তিনি এই তেঘড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি ছিলেন এবং শুধু আজকের দিনে বালিশপন্থীকে পরাস্ত করেছে তা নয়, এক সময় যখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয় তখন থেকে কিন্তু এই পরিবার থেকে ব্লক সভাপতি হয়েছিল তৃণমূল কংগ্রেসের। তো সেই পরিবারের ঐতিহ্য গরিমা আবার পুনরায় তিনি প্রমাণ করলেন। তার ছেলে অর্থাৎ আয়ুব হোসেন টিপু, তার বাবা এই ব্লকের প্রথম তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন এবং যে পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস আজকের রাজ্য জুড়ে অবস্থান, সেই জায়গায় আমরা তেঘড়ি অঞ্চলে বারংবার আমরা টিপুদাকে দেখেছি একনিষ্ঠ কর্মী হিসাবে এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য তিনি সর্বপ্রথম এগিয়ে এসেছেন। আগামী দিনে আরও যে পঞ্চায়েতগুলোর প্রধান নির্বাচিত হবে, টিপুদা একেবারে মুখ্য ভূমিকায় থাকবে। তো তার জন্য আবার যে প্রধান নির্বাচিত হয়েছেন, আমরা নতুন সাজে যাতে তেঘড়ি সজ্জিত হয় তার লিডারশিপ হিসাবে আমাদের উপপ্রধানও আছেন মুকলেসুর রহমান এবং টিপুদা তো আছে। সর্বোপরি একটা পরিবার, সেই পরিবারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিনে আবার তেঘড়ি অঞ্চল নতুনভাবে সেজে উঠবে। অর্থাৎ বালিশপন্থীদের আরো একটি পঞ্চায়েতের উইকেট পড়ে গেল। এর আগেও আমি আপনাদেরকে বহুবার দেখিয়েছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত জায়গায় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত নেতারা রয়েছেন, তারা ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যোগাযোগ করে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু একেবারে টালির চালায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি সাজিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় নিজেদের যে লোক রয়েছে, বিশ্বস্ত লোক রয়েছে, তাদের দিয়ে এই সমস্ত অনাস্থা আনার পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে টিম রয়েছে সেটাকে কিন্তু ধীরে ধীরে
মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করছেন। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যতই লাফালাফি করছেন, যতই কথা বলুন, যতই মিডিয়ার সামনে তারা এই সমস্ত মন্তব্য করুন, নিজেদেরকে বড় দেখানোর চেষ্টা করুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে তৃণমূল কংগ্রেসের শিবির রয়েছে, আমি নিশ্চিতভাবে এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গোষ্ঠীর প্রত্যেকটা এমএলএও আজকের দিনে বুঝতে পেরে গিয়েছেন যে তাদের সাথে জনসমর্থন কোথাও নেই। সেটা আমরা তো 21শে জুলাইতেই লক্ষ্য করতে পেরেছি, এবং বিভিন্ন জায়গায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যখন ফেসবুকে কোনো রকম পোস্ট করছেন, তাদের কমেন্ট সেকশনে গেলেই লক্ষ্য করতে পারা যাচ্ছে যে কতটা মানুষ এদেরকে এখনকার দিনে পছন্দ করছেন, বা একেবারেই বিশ্বাসগত যোগ্যতা মানুষের কাছে এনাদের হারিয়ে গিয়েছে। হ্যাঁ, আগামী 5 বছর এনাদেরকে এইভাবেই চালিয়ে যেতে হবে। আগামী 5 বছর মানুষদের ব্রেন ওয়াশ করার জন্য বিশেষ মিডিয়াদের সাহায্য নিতে হবে, এবং সরকার পক্ষের একটা অদৃশ্য শক্তি বা আশীর্বাদ তাদের উপরে বর্তে থাকবে, এটাও বহু মানুষ আলোচনা করছেন। কিন্তু বাস্তবে মাটিতে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে জমি, সেটা দিনের পর দিন এইভাবেই কিন্তু নরম হতে শুরু করেছে, যার জলজ্যান্ত উদাহরণ গতকাল পাওয়া গেল তেঘড়িয়া পঞ্চায়েত থেকে, যে ভিডিও আপনাদের সামনে ফুটে এলো। আর এই ধরনেরই আরো একটি ঘটনা ঘটে গিয়েছে গতকাল দিল্লিতে। গতকাল তৃণমূল কংগ্রেসদের যে সাংসদদের গোষ্ঠী রয়েছে, যারা এনসিপিআই দল তকমা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক রাতারাতি যখনই মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন, তখনই ক্ষমতার সঙ্গ ছেড়ে অন্য একটি ক্ষমতা অর্থাৎ কেন্দ্রীয় ক্ষমতার দিকে হাত বাড়িয়ে দিলেন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে। সেই সমস্ত এনসিপিআই সাংসদ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল মিটিং করার পরে কার্যত গদগদ অবস্থা হয়ে গিয়েছিল তাদের। আর সেই এক একটা এমপিরা বিভিন্ন জায়গায় নিজেদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে, সেখান থেকে পোস্ট করে দেখালেন যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কতটা ঘুলে মিলে গিয়েছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চা খেয়ে এসেছি। আপনাদের স্ক্রিনের সামনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো তারই উদাহরণ। এগুলো এক একটা সাংসদ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন, কখনো কাকলি ঘোষ দস্তিদার, কখনো শতাব্দী রায়, কখনো সায়নী ঘোষ থেকে শুরু করে জুন মালিয়ারা, তারা সকলেই নিজেদের প্রভাব দেখানোর জন্য এই ফটোগুলো পোস্ট করলেন। কিন্তু এই ফটোগুলো পোস্ট করাই, এই ছবিগুলো পোস্ট করাই এই সমস্ত সাংসদদের হয়ে গেল অন্যতম কাল পশ্চিমবঙ্গে। যে সাংসদরা ভেবেছিলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে হিরোইনের তকমা পেয়ে যাব, সকল মানুষ আমাদের কমেন্ট সেকশনে এসে জয়গান গাইবে, সেই মানুষরাই গতকাল এই সাংসদদের আসল পরিচয়, বা আপনারা বলতে পারেন এই সাংসদদেরকে নিজেদের আয়নার সামনে দাঁড় করিয়ে দিলেন। এবং গোটা পশ্চিমবঙ্গে গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই ছবিগুলো যখন ভাইরাল করার চেষ্টা করছিলেন ওই সাংসদ, তখন এই ছবিগুলোকেই একেবারে ব্যবহার করে পুরনো দিনে এই সাংসদরাই ভারতীয় জনতা পার্টি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কি ধরনের নোংরা বাক্য ব্যবহার করেছিলেন, সেইটাও কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ একেবারে মনে করিয়ে দিলেন এই সাংসদদের। আমি দেখাবো একে একে সায়নী ঘোষ তিনি কি ধরনের একসময় শুভেন্দু অধিকারী থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে গর্জে ওঠার কথা বলতেন, আর আজকে তিনি যে ছবিটা প্রকাশ করছেন সেখানে একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গদগদ অবস্থা। ঝুঁকে না নেই, মাথা নিচু হবে না। ওয়াশিং মেশিনে ঢুকে গেছে অনেকে, কি লাগে সেটিং করতে, মিটিং করতে, ফিক্স করতে, বেটিং করতে, কি লাগে? সিদ্ধারাটা এখনো সোজা আছে। চোখে চোখ রেখে লড়াই করবেন, মাথা উঁচু করে লড়াই করবেন, বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করবেন। না, শুধু সায়নী ঘোষই নন, ইনি তো নিজেকে অনেক বড় মাপের রাজনীতি মনে করতেন। কার্যত ফ্লপ সিনেমা আর্টিস্ট থেকে যখন কোনো মানুষকে গোটা রাজ্যের একটা ইউথ উইং এর দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তখন তো তার কপালে ক্ষমতার যে নেশা সেটা তো চড়েই যাবে। এর জন্য দায়ী একেবারেই সায়নী ঘোষ নয়, এর জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের দলটি। অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকার সত্ত্বেও এই সমস্ত ফ্লপ নায়িকাদের একেবারে ক্ষমতার শীর্ষে বসিয়েছিলেন। তার জন্য একসময় যখন ক্ষমতার মধ্যে ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের খুশি করার জন্য এই কথা বলতেন, ক্ষমতা চলে গিয়েছে, রাতারাতি তো একেবারে ভারতীয় জনতা পার্টির স্মরণে আসতে হবে, তাই জন্য সেখানে গিয়ে এই ছবিগুলো প্রকাশ করছেন। কিন্তু মানুষ, একটা হিন্দিতে কথা রয়েছে যে পাবলিক সব জানতি হে, আর আজকালকার ডিজিটাল মিডিয়ার যুগে সমস্ত কিছু রেকর্ডেড রয়েছে, সব কিছু ইতিহাস হয়ে মানুষের মোবাইলে বন্দী রয়েছে। তাই আজকে ট্রোলিং এর শিকার হচ্ছে এইভাবে সায়নী ঘোষ, সেখানে প্রধানমন্ত্রীর ছবি ওপরে লাগিয়ে পুরনো দিনের সায়নী ঘোষের এই সমস্ত ভিডিও এখন পশ্চিমবঙ্গে ভাইরাল করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছেও এদেরকে এক্সপোজ করা হচ্ছে। শুধু সায়নী ঘোষ নয়, সায়নী ঘোষ ছাড়াও আমি আপনাদেরকে শোনাবো শতাব্দী রায়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কি ধরনের কথা একসময় প্রয়োগ করেছিলেন, দেখুন। আমাদের দেশের মন্ত্রী অমিত শাহ এসে বলছেন, এ দিদি কান খোলকার শুনলো। ভাবা যায় যে একজন মহিলা এবং মুখ্যমন্ত্রীকে এইভাবে কোনো পুরুষ অপমান করতে পারে? আর এরা আবার গল্প বলে নারী শক্তি, নারী মর্যাদা, নারীর সম্মান। এবং এই দলেরই প্রধানমন্ত্রী বলে গেছিলেন, দিদি ও দিদি। তার উত্তর ব্যালট বক্সে পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছিল। এবং আশা করি
এবারও সেই উত্তর দেবে। দিদির উত্তর মানুষ দেবে যে এই সংস্কৃতি, এই কালচারে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত নয়। আমরা সম্মান করতে জানি, সম্মান নিতে জানি এবং সম্মান দিতে জানি। তাই আপনাদের কাছে অনুরোধ, যে দল দিদি বলে, যে দল দিদি ও দিদি বলে, তাদের জবাব দিন ব্যালট বাক্সে, তৃণমূলকে ভোট দিয়ে এই অসম্মানের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর জুন মালিয়া তো এক ধাপ ওপরে গিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর থেকেও এক ধাপ ওপরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকেই আক্রমণ করেছিলেন। আর সেই জুন মালিয়ায় আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে হ্যান্ডলুম উপহার দিয়ে ছবি ছাড়ছেন ফেসবুকে। দেখুন। मोदी जी, तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे, रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे। जनता रूठ जाएंगे तो हाथ मलोगे। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গে যদি সোজা ভাষায় বলা হয়, এই সমস্ত যে সাংসদদের দেখছেন, এই সমস্ত যে বিধায়কদের দেখছেন যারা এনসিপিআই কিংবা বিরোধী তৃণমূল এই সমস্ত নামে আসছেন, এদের রাজনৈতিক ভবিষ্যৎ শূন্য। আপনারা মিলিয়ে নেবেন, এরা একটাও কেউ আগামী দিনে কোনো জায়গা থেকে জিততে পারবে না। যদি ভারতীয় জনতা পার্টির টিকিট পাওয়া যায়, যদি কেন্দ্রীয় শক্তির আশীর্বাদ পাওয়া যায়, এদের মধ্যে থেকে হয়তো 2-1 জন ভারতীয় জনতা পার্টির টিকিটে যদি পেয়ে যায় তবে জিততে পারেন। বাদ বাকি না এরা তৃণমূল কংগ্রেসের প্রতীক পাবে, বা না এরা নেট দলেও কখনো জিততে পারবে। মানুষ এদেরকে একেবারে ভিলেন হিসাবে দেখে নিয়েছে। এদের রাজনৈতিক কেরিয়ার মানুষের কাছে কার্যত ওভার হয়ে গিয়েছে। মানুষ কখনোই এই ধরনের পলিটিশিয়ানদের আজকালকার দিনে পছন্দ করেন না, যার জলজ্যান্ত উদাহরণ তো আপনারা দিল্লির যন্তর মন্তরে দেখেছেন। তবে কথা পাল্টে দেওয়া, এই কথা পাল্টে দেওয়া কি শুধুমাত্র এই সায়নী ঘোষ, শতাব্দী রায় কিংবা জুন মালিয়াদেরই উদাহরণ রয়েছে? না, এই কথা পাল্টে দেওয়ার উদাহরণ রাজ্যে কাল থেকে ভাইরাল হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন 26,000 চাকরি প্রার্থীদের চাকরি চলে গিয়েছিল তৎকালীন তৃণমূল কংগ্রেসের আমলে, সে কি রাজনীতিটাই না তিনি করেছিলেন? একেবারে চলে গিয়েছিলেন সেই চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে, এবং সেইখান থেকে তিনি একটি ঘোষণাও করেছিলেন, যে ঘোষণাটা আজকে চাকরি প্রার্থীরা বিশেষভাবে পশ্চিমবঙ্গে ভাইরাল করছে। আমি আগে শোনাবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 26,000 চাকরি প্রার্থীর চাকরি চলে যাওয়ার পরে কি বলেছিলেন যখন কলকাতায় আন্দোলনে বসেছিল এই চাকরি প্রার্থীরা। দেখুন। মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন, 26-এ বিজেপিকে আনুন, 1 মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি 84 সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে, আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। হ্যাঁ, সেদিন সম্ভবত এই 26,000 চাকরি প্রার্থী এবং তাদের পরিবার, তাদের ভোটের দরকার ছিল। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা সেই কাজটাই করেছিলেন যেটা তার দল বিভিন্ন জায়গায় ভোটের আগে গিয়ে করে এসেছেন। কখনো কোনো মানুষকে অন্নপূর্ণা ভান্ডার সবাইকে দেওয়া হবে 3,000 টাকা, কখনো গ্যাসের দাম 450 টাকা, কখনো বিদ্যুতের বিল 2 টাকা ইউনিট, এই সকল কিছু প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, যেটা একটাও বাস্তবায়িত হতে আমরা এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির ক্ষমতার 3 মাস 4 দিনের মাথায় হতে দেখিনি। সুতরাং এটাও ভাবা বা বিশ্বাস করা একেবারে মূর্খের স্বর্গে বাস করার মতো হবে যে 1 মাসের মধ্যে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ব্যবস্থা করবেন, এমনটা ঘোষণা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা। আজ সেটা বাস্তবে পরিণত হবে, একেবারেই হবে না। আর এটা হয়ওনি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে ক্ষমতায় 3 মাস 4 দিন হয়ে গিয়েছে, আর তিনি বলেছিলেন 1 মাসের মধ্যে এটা করবেন। কিন্তু চাকরি প্রার্থীরা বুঝে গিয়েছেন যে তাদের সঙ্গে খেলা হয়ে গিয়েছে। এই 26,000 যে সমস্ত পরিবার রয়েছে তাদেরকে নিয়ে যে তৎকালীন বিজেপি দল রাজনীতি করেছিল, সেটা চাকরি প্রার্থীরা গতকাল থেকে বুঝতে শুরু করার পরে আবার কলকাতার রাস্তায় আন্দোলন করার যে হুঁশিয়ারি, সেটা কিন্তু তারা দিয়েছে। তারা সকাল থেকে কলকাতার রাজপথে মাইক নিয়ে বিভিন্ন লোকজনকে জড়ো করে প্রতিবাদ করছিলেন। কিন্তু ওই যে একটা কথা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যতই দুর্নীতি হয়ে থাকুক এবং পার্থ চট্টোপাধ্যায় যে সকল কেলেঙ্কারিগুলো করে থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন কিন্তু মানবিক। একথা তার সবথেকে বড় বিরোধীরাও কিন্তু ফেলে দিতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আন্দোলন করা যেত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিডিও তৈরি করা যেত, তাকে কাঠগড়ায় তোলা যেত, গালি বন্ধ করা যেত, কার্টুন বানানো যেত। কিন্তু আজকের বর্তমান প্রশাসনের আমলে সেটা যে সম্ভব নয়, সেটা এই 26,000 চাকরি প্রার্থীরা মাত্র আন্দোলনের 4 থেকে 5 ঘন্টার মধ্যেই বুঝে গেল। আর তাদেরকে এই আন্দোলন থেকে তুলে নিয়ে যায় কলকাতা পুলিশ, অর্থাৎ রাজ্যে বর্তমানে ডবল ইঞ্জিন সরকারের পুলিশ। দেখুন। সো এই মুহূর্তে আমরা এখন আছি একদম, দেখতেই পাচ্ছেন এখানে বেশ ভালো পরিমাণে পুলিশ জড়ো হয়েছে, এবং আমরা আমাদের যে জায়গাতে আছি, আমরা
আমাদের অবস্থান বিক্ষোভে আমরা অনড় আছি এবং আমরা চাই যে আজকের যে আন্দোলনটা হয়েছে সেখান থেকে কন্টিনিউ একটা অবস্থান বিক্ষোভের জায়গায় আমরা যেতে চাইছি। কিন্তু মুশকিল হচ্ছে এটা যে পুলিশরা মোটামুটি ভ্যান নিয়ে হাজির হয়ে গেছেন, হয়তো এখানে এই যে শিক্ষকরা আছে সেই শিক্ষকদের হয়তো তুলে নিয়ে যাওয়া হবে, এটাই হচ্ছে ব্যাপার। এবং আজকে যে শান্তিপূর্ণ, দেখতেই পাচ্ছেন কোনো ভাঙাভাঙি নেই বা কোনো কিছু নেই। লাইভ করো। এইজনকে ধরে নিয়ে আসছে এরকম ভাবে পুলিশে শান্তিপূর্ণ আন্দোলন করতে দিচ্ছে না, শান্তিপূর্ণ আন্দোলন করতে দিচ্ছে না আমাদের ধরে নিয়ে আসছে। বেশ আর এই আন্দোলন থেকে কলকাতা পুলিশ গতকাল রাত্রে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় এই সমস্ত 26,000 চাকরি প্রার্থীদের, তাদের মধ্যে বেশ কিছু মানুষ রয়েছে যারা ভারতীয় জনতা পার্টির জয়ের সময় আবির খেলেছিলেন গেরুয়া রঙের। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবির খেলেছিলেন এই শিক্ষক, এবং এদের মতো যারা 26,000 চাকরি প্রার্থী রয়েছেন তাদের অনেকেরই এই সময় ভারতীয় জনতা পার্টির জয় উদযাপন করেছিলেন। কিন্তু তারাই আজ যখন গ্রেপ্তার হয়ে গেলেন, তারাই নিজেরা ফেসবুকে পোস্ট করছেন যে আমরা অবশেষে আবার গ্রেপ্তারও হয়ে গেলাম। অর্থাৎ এই যে শিক্ষিত ছেলেরা, এদের সঙ্গে 100 বার বলবো যে অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটিয়েছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু আজকের দিনে সেই পার্থ চট্টোপাধ্যায় কতটা শাস্তি পেয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আজকে বিভিন্ন মিডিয়ায় পার্থ চট্টোপাধ্যায় মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং এইটার জন্যই সম্ভবত এখনো পর্যন্ত তিনি বাড়িতে বসে থাকতে পারছেন বহাল তবিয়তে। আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায়কে যদি ভালো তৃণমূল কংগ্রেসে ঢুকে যেতে দেখেন, কিংবা পার্থ চট্টোপাধ্যায়কে যদি ভারতীয় জনতা পার্টির যে পতাকা রয়েছে সেটা নিতে দেখেন, অবাক হওয়ার মতো কিছু বিষয় নেই। কিন্তু মাঝখান থেকে এই চাকরি প্রার্থীদের 26,000 চাকরি প্রার্থীদেরকে একেবারে প্রকাশ্যে রাজনৈতিকভাবে বোকা বানানোর উদাহরণ আজকে কিন্তু এনারা নিজেরাই বুঝতে পারছেন। হ্যাঁ, তৎকালীন সময় এদের সঙ্গে দুর্নীতি হলেও, এদের সঙ্গে নোংরামি হলেও আন্দোলনটা এরা রাস্তায় নেমে করতে পেরেছিলেন। সেই সময় এরা রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় পা তুলে দেব এমন বাক্য প্রয়োগ করতে পেরেছিলেন, নবান্ন অভিযান করেছিলেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে বারবার সাক্ষাৎ করেছিলেন। আর এখন বর্তমান মুখ্যমন্ত্রীর আমলে এই জিনিসটা যদি এরা করার কথা চিন্তাও করেন, তাহলে ওই যে গুন্ডা দমন আইনের নামে যে বারবার ভয় দেখানো হচ্ছে সেটা যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে। এটা এই যে শিক্ষকরা রয়েছেন এরাও কিন্তু বুঝতে পেরে গেছেন। তাই গতকাল এরা শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়েছিলেন। হ্যাঁ, অরাজকতা করার কথাটা ভুলে গিয়েছিলেন, যে অরাজকতাটা এরা সেই সময় দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। কিন্তু আজ অরাজকতা না করেও এনাদেরকে তুলে নিয়ে গেল পুলিশ। বিগত দিনের সরকার এই চাকরি প্রার্থীদের যাদের চাকরি চলে গিয়েছিল তাদের জন্য তো তবুও ঘরে বসে বসে মাইনের ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেটাও বিভিন্ন জায়গায় যে সমস্ত উকিল বাবুরা রয়েছেন তারা একাধিক কেস কামারি করে খেয়ে দিয়েছেন। তাই এনারা আজকে একটাও পয়সা পাচ্ছেন না। 17 মাস ঘরে বেকার অবস্থায় বসে রয়েছেন, শিক্ষিত যুবক বেকার অবস্থায় বসে রয়েছেন। আরে পার্থ চট্টোপাধ্যায়ের এই ঘটনাগুলো ঘটানোর জন্য ফাঁসি হওয়া উচিত। আমি প্রকাশ্যে এইভাবে বলছি আজকে আমার ভিডিওর মাধ্যমে, না, পার্থ চট্টোপাধ্যায়কে জাস্টিফাই করার মতো কোনো রকম এই ভিডিওতে আমার অধিকার নেই। আর এই ঘটনার সঙ্গে তৃণমূল আমলে যারা যারা যুক্ত রয়েছে তাদের সকলেরই ফাঁসির ধরিতে ঝোলানো উচিত। কিন্তু আজকে এটাও দেখে খারাপ লাগছে যে এই সমস্ত ছেলে মানুষগুলোকে ব্যবহার করে, 26,000 পরিবারকে ব্যবহার করে যারা একসময় রাজপথে দাঁড়িয়ে রাজনীতি করেছেন তারা আজকে এদেরকে গ্রেপ্তার করাচ্ছেন। আগামী দিনে এদের যে চাকরির যে ভবিষ্যৎ রয়েছে বা ঘরে বসে বসে কিছু মাইনের ব্যবস্থা, সেটাও যে বিষ বাও জলে, এটাও আজকে পরিষ্কারভাবে বলে দেওয়া যায়। আসুন এরপরে আপনাদেরকে কানলায় নিয়ে যাই। রাজ্যে এখন তো এক অদ্ভুত আইন চলছে, যে আইনে বিধায়কই দেখা যাচ্ছে সর্বের সর্বা। হ্যাঁ, পুলিশ প্রশাসন এখন একটু নিচু তরে চলে গিয়েছে। যেখানে আমরা পুলিশের আইসির চেয়ারেই দেখছি বিধায়ক সাহেব বসে রয়েছেন, সেখানে অবশ্যই পুলিশের থেকে বেশি পাওয়ার তো বিধায়করাই নিজেদেরকে মনে করছেন। আর এমনই দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমানের কানলাতে, যেখানে এক মহিলাকে তার ফ্ল্যাট থেকে বের করে দিয়ে সেই ফ্ল্যাটে তালা মেরে দিলেন স্বয়ং বিধায়ক বাবু। ভেবে দেখুন তো একবার, এটা সাধারণ মানুষ যদি করে থাকতেন, এটা আমি বা আপনি যদি করে থাকতেন, তাহলে এতক্ষণে পুলিশ আমাদেরকে
কোমরে দড়ি পরিয়ে গোটা রাজ্যে ঘুরিয়ে দেখাতো যে কি কঠিন আইন রয়েছে রাজ্যে। বিজেপির বিধায়ক যখন এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন আর সেটা একটা মহিলা ওপেন ক্যামেরার সামনে এসে বলছেন, তারপরেও এই রাজ্যের বিজেপির বিধায়কের বিরুদ্ধে এই রাজ্যের পুলিশের কি কোনো রকম ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে? আমি আপনাদেরকে শোনাবো কানলার সেই ভদ্রমহিলা কিভাবে অভিযোগ করছেন সেই ভারতীয় জনতা পার্টির বিধায়কের বিরুদ্ধে যে তাকে ফ্ল্যাট থেকে বের করে দিয়ে তার কাছ থেকে 50 লক্ষ টাকা তোলাবাজির দাবি করা হয়েছে। দেখুন, যদি বিল্ডিং ভেঙেই দেওয়ার হতো, কোন যদি পারমিশনই দিত, তাহলে পৌরসভা এসে আমার বিল্ডিং এ তালা মারতো, থানায় এসে আমার বিল্ডিং এ তালা মারতো। উনি কে তালা মারার? সিদ্ধার্থ মজুমদার কে? উনি উড়ে এসে ঝুলে বসেছে কানলাতে, উনি মানে বড় বড় করছে নাকি? হ্যাঁ, কংগ্রেস থেকে উঠে এলো বিজেপিতে, এখন কোন হিসেবে উনি বিজেপিতে এত বড় বড় কথা বলছে? উনি কি প্রথম থেকে বিজেপি থেকে আছে? উনি কি প্রথম থেকে বিজেপিতে আছে? আমি ওনাকে প্রশ্ন করছি, উনি কে আমার বিল্ডিং এ তালা মারার? ওনার রাইট কে দিয়েছে? ওনাকে কেউ রাইট দিয়েছে? কোন গভর্নমেন্ট থেকে ওনাকে রাইট দিয়েছে আমার বিল্ডিং এ তালা মারা? ওনাকে আমি 50 লাখ টাকা এক পয়সা দেবো না, আমি দেখি উনি আমাকে কি করে। এ তো গেল মহিলার অভিযোগ, কিন্তু অন্যদিকে এই বিধায়ক সাহেব কি মানছেন যে হ্যাঁ তিনিই তালা দিয়েছিলেন? কি বলছেন বিধায়ক সাহেব দেখুন আপনাদের স্ক্রিনে। এন্ট্রি কোথায় হয়? আমার এন্ট্রি এর মধ্যে তখন হয় যখন আমি দেখি যে 12/7 যখন মিউনিসিপ্যালিটি অ্যাকশন নিচ্ছে না কিন্তু অবৈধভাবে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে আর লোকেরা কমপ্লেন করে চলেছে, তখন কোথাও তো একটা লাইন ড্র করতে হবে। তাই আমি যাই, গিয়ে ওটাকে তালা লাগাই। আইনত ব্যাপার দিক থেকে দেখতে গেলে লোকে বলতে পারে যে আমার সেটা উচিত হয়নি, হতে পারে, কিন্তু আমি যদি আইন ভেঙে থাকি তাহলে আপনি কি করছিলেন? কনস্ট্রাকশনটা করে চলেছিলেন, সেটা কতটা লিগ্যাল? অর্থাৎ তিনি মানছেন যে হ্যাঁ তিনিই তালা দিয়েছেন এবং তিনি বললেন যদি এটা ভুল হয়ে থাকে, এরকমও তিনি শব্দ প্রয়োগ করলেন। কিন্তু পুলিশ প্রশাসন কোথায়? তিনি যখন ক্যামেরার সামনে মানছেন যে হ্যাঁ তিনি তালা দিয়েছিলেন, কিভাবে একটা বিধায়কের এত বড় ক্ষমতা থাকতে পারে যে তিনি তালা দিতে পারেন? হ্যাঁ, তালা দেবেন আদালত। এই ভদ্রমহিলা, তাকেও আমি ক্লিন চিট দিচ্ছি না, যদি তিনি কোনো রকম দুর্নীতি, তিনি কোনো রকম বেআইনি কাজ করে থাকেন, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। স্থানীয় পৌরসভা ব্যবস্থা নেবে, স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে, আদালত ব্যবস্থা নেবে। বিধায়ক পারেন যে 10-12টা ছেলে নিয়ে গেলাম আর আমি তার বাড়িতে তালা মেরে দিলাম। এই যে কালচার, এই কালচারটা এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আমলে আমরা দেখেছি, সিপিএম এর আমলেও দেখেছি, কিন্তু বিজেপির আমলে দেখবো না এমনটাই আশা করেছিলেন রাজ্যের বহু মানুষ। কিন্তু বিজেপির আমলে 3 মাসের মধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আরো বেশি ভাবে শুরু হয়ে গিয়েছে, যেখানে এক একটা বিধায়ক নিজেদেরকে আজকে মুখ্যমন্ত্রীর থেকেও ওপরে ভাবছেন আর এক একটা নিচুতলার নেতা তারা তো নিজেদেরকে বিধায়কের থেকেও ওপরে ভাবছেন। এমনটাই বিশেষ ক্ষেত্রে বহুবার দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা যুক্ত রয়েছেন। কিভাবে একটা বিধায়ক এই কাজ করতে পারেন, এর জবাব কি বর্তমান প্রশাসনের বিধানসভা থেকে নেওয়া হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী নেবেন এই যে সমস্ত বিধায়করা কার্য করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়? জানি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো রকম ধারণা নেই, কিন্তু রাজ্যের প্রশাসন কোনো রকম এদিক থেকে ওদিক কন্টেন্ট বানালেই কিন্তু তাদেরকে গ্রেফতার করতে পারেন, এমনটা বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। সকলে ভালো থাকবেন, আজকের এপিসোড এই পর্যন্তই রইল। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী এপিসোড। ততক্ষণে সকলে দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।